ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ প্রতিবেদন মতে চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে গত অর্থ বছরের একই প্রান্তিকের তুলনায় নিট বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 71%, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। এই বিদেশি বিনিয়োগ কমার পেছনে বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি এবং উচ্চ কর হার সহ রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, 8 মাস আগের সেই বাংলাদেশ এখন আর নেই। নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখন সহজ ও ঝামেলামুক্ত। 40টি দেশের 5 শতাধিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি আরও বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য দেশে এখন যে অনুকূল পরিবেশ বিরাজ করছে তা আগে কখনো ছিল না। আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীদের সবচেয়ে বড় উদ্বেগ ছিল লাল ফিতার দৌরাত্ম্য। সরকার ইতিমধ্যে এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছে। অন্যদিকে দেশের ব্যবসায়ীরা বলছেন, সবকিছুর মূলে রয়েছে রাজনীতি, তাই বিদেশি বিনিয়োগ বাড়াতে আগে দেশের রাজনীতি ঠিক করতে হবে। এছাড়াও তারা মনে করছেন, দেশি বিনিয়োগকারীদের সুবিধা দিলে বিদেশি বিনিয়োগ এমনিতেই বাড়বে। বর্তমান বাংলাদেশে আসলেই কি এখন দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে, নাকি এখনো আছে কোনো বাধা? সরকার বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে যেসব সুবিধা দেওয়ার কথা বলছে, তা কি দেশি বিনিয়োগকারীদেরও উপকৃত করবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মোহাম্মদ হাতেম, আপনি দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত আছেন এবং আজকে আসলে যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে সেটির দিকে আসলে পুরো বাংলাদেশ, বিশেষ করে ব্যবসায়ীদের, বিনিয়োগকারীদের দৃষ্টি ছিল। নতুন বাংলাদেশের কথা বারবার এই সম্মেলনে বলা হয়েছে এবং প্রধান উপদেষ্টা খুব স্পেসিফিক্যালি আজকে বলেছেন, বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত, কোনো বাধা ছাড়াই এখানে ব্যবসা করা যাবে। কি মনে করছেন, আজকের এই সম্মেলনের পর থেকে আসলে বিনিয়োগ বাড়বে, বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য নতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিনা? ধন্যবাদ। বিনিয়োগের জন্য যে পরিবেশটা দরকার, নিশ্চয়ই বর্তমান সরকার সেই পরিবেশটা করার জন্য যথেষ্ট সচেষ্ট এবং শুরু থেকেই এটা নিয়ে ওনারা কাজ করছেন। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বাস্তবিকই আমরা সেই পরিবেশ বা পরিস্থিতি কি পাচ্ছি? এখন আমরা দেশীয় বিনিয়োগকারীরা যদি একটার পর একটা সমস্যার মধ্যেই পড়তে থাকি এবং একদিকে তো আন্তর্জাতিক দিক থেকে আমরা নানা রকমের সমস্যা একটার পর একটা আমাদেরকে ফেস করতে হচ্ছে, আবার দেশীয়ভাবেও কিন্তু আমরা নানা রকমের সমস্যার মধ্যেই কিন্তু আছি, সেগুলির কিন্তু কোনো সমাধান নেই। যেমন আজকে আমি একটা দুঃসংবাদ শুনলাম যে এনবিআর আমাদের যে কর্পোরেট ট্যাক্স রেট যেটা 12% ছিল সেটাকে এখন 20% করতে চাচ্ছে। তো কেন? কারণটা কি? যুক্তিটা কি? আমরা কি খুব ভালো অবস্থানে আছি? খুব ভালো কি প্রফিট করছি যে এখন 20% নিয়ে যেতে হবে? এটা যেমন আমি মনে করি একটা নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগের ক্ষেত্রে। আবার আমাদের বাংলাদেশ ব্যাংকের যে নানা রকমের যে ফ্যাসিলিটিসগুলি আমাদের এতদিন রপ্তানিকারকদের জন্য ছিল, সেই ফ্যাসিলিটিসগুলি কি এখন বহাল আছে? একটা একটা করে সবই প্রত্যাহার হয়েছে। তাহলে বিনিয়োগের জন্য আমরা বিদেশিদের আনছি, আবার এদিকে নানা রকমের সমস্যার মধ্যে আমরা প্রতিনিয়ত পড়ছি দেশে এবং বিদেশে। তারপরে আমাদের ট্যাক্সেশন যে সিস্টেমটা, এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি যে কোনো অবস্থাতেই বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেমটাকে বিনিয়োগের জন্য সহায়ক বা ব্যবসার জন্য সহায়ক আমি কখনোই বলতে পারি না। এটার অনেক রকমের উদাহরণ, আমি বাস্তব উদাহরণ আমি তুলে ধরতে পারি। এর আগে মজিদ ভাইয়ের সাথেও বসে আমি বিভিন্ন সময় মিডিয়াতে আলোচনায় কিন্তু সেগুলি তুলে ধরেছি। কয়েকদিন আগে আমি প্রধান বাণিজ্য উপদেষ্টা সহ এনবিআর চেয়ারম্যান সহ ছিলেন, সেখানে আমি বলেছি। তো এই বিষয়গুলি আমার মনে হয় পাশাপাশি নজর দেওয়া দরকার। আমরা তবে আশাবাদী যে এই বিনিয়োগ সম্মেলন থেকে কিছু একটা অন্তত আমরা আশা করতে পারি যে একটা সাড়া পড়েছে, সারা বিশ্বের থেকে বিনিয়োগকারী আসছেন। এটা একটা অনেকটা আমি বলবো যে এটা ব্র্যান্ড ইমেজ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে ব্র্যান্ড ইমেজের কারণেই মূলত এটা সম্ভব হয়েছে এই বিনিয়োগকারীদের এখানে আসা। এখন এই আসার পাশাপাশি যদি এই আমাদের পলিসিগুলি যদি সঠিক না করা যায়, তাহলে আলটিমেটলি বিনিয়োগকারীরা কিন্তু মুখ ফিরিয়ে নেবে। এবং তারা যখন এসে সে মনে করেন চাইনিজ বিনিয়োগকারীরা অনেকে আসছেন, কোরিয়ান বিনিয়োগকারীরা অনেকে আসছেন। গতকালকে দেখলাম প্রধান উপদেষ্টার সাথে কোরিয়ান বিনিয়োগকারীরা কথা বলছেন।
তো আমাদের কিন্তু এক্সিস্টিং কোরিয়ান কিছু বিনিয়োগকারী বাংলাদেশে আছেন যারা ব্যবসা করছেন, চাইনিজও অনেকেই ব্যবসা করছেন। যখন তারা নিজেরা কথা বলবে, তারা তো সেখানে শুনবে যে কি প্রবলেম বা প্রতিবন্ধকতার মুখোমুখি তারা হচ্ছেন। সেগুলির দীর্ঘদিন আমরা বিগত সরকারের সময় আমরা অনেক আলোচনার পরেও কিন্তু এগুলির আলটিমেটলি কোনো সমাধান কিন্তু পাইনি। হয়তোবা আমরা এখন নতুন সরকার সেইগুলি সমাধান করবেন, এটা আমাদের প্রত্যাশা অবশ্যই আছে এবং আমরা আশাবাদীও ওনারা করবেন। বিশেষ করে বিনিয়োগ বিডা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট তৎপর। আর এনবিআর এর যে চেয়ারম্যান তিনিও খুব এখন অনেকটাই বলবো যে প্রোঅ্যাক্টিভলি কাজ করছেন এবং খুব ভালো ভূমিকা রাখছেন তিনি। দেশের ব্যবসায়ীদের সাথে বিদেশি বিনিয়োগদের ক্ষেত্রেও আসলে আমরা আশাবাদী হওয়ার চেষ্টা করছি এবং নানা রকম পদক্ষেপও কিন্তু নেওয়া হচ্ছে। ডক্টর ফাহমিদা খাতুন, পলিসিগুলো সহজ করবার কথা বলছিলেন মোহাম্মদ হাতেম। আপনি নিশ্চয়ই জানেন আইএফসির একটি প্রতিবেদন এসছে এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে বিনিয়োগ কম, বড় বাধা আছে 5টি। সেটি কিন্তু আজকের এই সম্মেলনে ব্যবসায়ীরা তারাও উল্লেখ করেছেন, এমনকি যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তারা উল্লেখ করেছেন। বিদ্যুতের সমস্যা আছে, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতে আধিক্য, উচ্চ কর হার, সব কিছু মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছি আমরা? ধন্যবাদ। আপনি যে রিপোর্টটির কথা বললেন যে এখানে যে সমস্যাগুলির কথা বলা হয়েছে এগুলি কোনো নতুন সমস্যা না, পুরনোটাই আবার এটাকে রিএমফেসাইজ করা হলো আর কি। এবং যেটি আপনি বললেন যে আজকেও যে বিনিয়োগ সম্মেলনে আলোচনা হয়েছে, এই সমস্যাগুলি আসলে উঠে আসে। আমরা গত ধরেন 10-15 বছর 20 বছর ধরেও বিনিয়োগের কথা যখন আসে তখন একই ধরনের সমস্যাগুলিকে বারবার আলোচনা করতে থাকি, সেটা দেশি বিনিয়োগ হোক আর বিদেশি বিনিয়োগ হোক। দুই ক্ষেত্রেই কিন্তু এই যে সমস্যাটা, একটা হচ্ছে নীতির ধারাবাহিকতা, একটা নীতির সাথে আরেকটা নীতির আন্তঃসংযোগ, অসাংঘর্ষপূর্ণ এবং সাযুজ্য, এইটার একটা অভাব থাকে। তারপরে হচ্ছে যে একটা নীতিটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, অনেকে সেটা জানতেও পারে না। তো এবং বিভিন্ন এজেন্সি বিনিয়োগ করতে গেলে তো বিভিন্ন, এখানে শুধুমাত্র বিডা না, এখানে ধরেন জাতীয় রাজস্ব বোর্ড আছে, বাংলাদেশ ব্যাংক আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, সবার সাথে হয়তো বিডা একটা প্রস্তাবনা নিল, কিন্তু দেখা গেল যে অন্য প্রতিষ্ঠানগুলো, সহকারী প্রতিষ্ঠানগুলো তাদের আবার আরেকটা অবজেক্টিভ, সেটা পরিপালন করতে যে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে গেল। সুতরাং এটা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব তো বটে, প্রধান দায়িত্ব, কিন্তু এককভাবে করা সম্ভব না। এটা একটা হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ নিতে হবে, এটা একটা। এবং দেখেন, আমরা যদি দেশি বিনিয়োগের কথাও বলি, আপনি শুরুতে বিদেশি বিনিয়োগের কিছু তথ্য দিচ্ছিলেন, এবং এই যে 1% নিচে গত প্রায় 10 বছর থেকেই, এবং এই বছরে তো আরও বেশি, বিকজ এখানে এই অর্থ বছরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল, একটা টার্বুলেন্ট সিচুয়েশন ছিল, তারপরে আমার বন্যা, খরা ইত্যাদি। এবং তার উপরে আরেকটা বিষয় যে রাজনৈতিক স্থিতিশীলতাটা, একটা বিনিয়োগকারী যখন বিনিয়োগ করবে তখন সেটা তো আর 1 বছরের 2 বছরের জন্য না, 5 বছর 10 বছর, সেই সামনের দিনগুলো তখন সেখানে কীরকম থাকবে। আবার দেখুন যে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, কিন্তু যেটা বললাম যে নীতির ধারাবাহিকতা নাই, তাহলে আবার হলো না। তা আরেকটা আছে যে লাল ফিতার দৌরাত্ম্য, রেড ট্যাপিজম, ব্যুরোক্রেটিক আমলাতন্ত্রের জটিলতা বিরাটভাবে বাধাগ্রস্ত। এবং আজকের এই সম্মেলনে বিনিয়োগকারীদের সবচেয়ে বড় উদ্বেগ ছিল এই লাল ফিতা দৌরাত্ম্য জায়গাটি। বিনিয়োগকারীরা অনেক সময় দেখেন আসে, আমরা আগে কি করতাম যে রেজিস্ট্রেশন করলো তাতেই মনে করতাম যে বিনিয়োগ এসে গেল, আসলে তা না। রেজিস্ট্রেশন করা থেকে আসল পর্যন্ত টাকাটা নিয়ে এসে সেখানে আপনার জমি অধিগ্রহণ করা, প্রতিষ্ঠান তৈরি করা, নিয়োগ দেওয়া, চালু করা প্রতিষ্ঠান, সেটা পর্যন্ত অনেক ধাপ রয়েছে। সুতরাং ওটা ইন্টেনশনের মতো, ওটার থেকে আপনার কার্যকরী বিনিয়োগ আসা পর্যন্ত অনেক ধাপ রয়ে গেছে, এবং ওই পর্যন্ত কিন্তু আমরা করতে পারি না। এই যে দেখেন বিনিয়োগ সম্মেলন হলো, এটা কিন্তু বাংলাদেশে নতুন না, আগেও আমাদের বিনিয়োগ সম্মেলন হয়েছে, দেশের ভিতরে বাইরে যে রোড শো হয়েছে বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য। কিন্তু বিষয়টা কি, তাৎক্ষণিকভাবে তো অবশ্যই আপনি এত বড় অনুষ্ঠান করলে অনেকেই আসবে, আপনি আমন্ত্রণ জানাবেন, বিনিয়োগকারীরা সারা পৃথিবীতেই বিনিয়োগ করতে যায়, তারা এক্সপ্লোর করতে চায়, এটাই বিনিয়োগের ধর্ম। তো তখন তারা আসলো, কিন্তু তারপরে ফলো আপটা কী হয়? তো তারা ওইটা করে চলে গেল, কিন্তু আমরা তাদেরকে কি ফলো আপ করি যে তোমরা কি আসছো, ফলো আপ আবার করবো কিসের ভিত্তিতে? আমি কি আমার যে
অনুকূল পরিবেশগুলো তৈরি করেছি তাদেরকে আকৃষ্ট করার জন্য। আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি কি সেই প্রতিশ্রুতিটা তৈরি করতে পেরেছি কিনা সেটাকে আমরা করেছি। ফলো আপ তো আমি খালি মুখে বললে হবে না। দেখেন গভর্নমেন্ট সরকার তো অবশ্যই বলবে যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এটা সরকারের একটা রাজনৈতিক একটা অভিলাষ কিংবা অভিপ্রকাশ। কিন্তু সরকারের কথা দিয়েই তো বিনিয়োগকারীরা আসবে না, তারা দেখবে অন্য বিনিয়োগকারীরা কি করছে, অন্য আরেকটা বিনিয়োগকারীর সাথে আরও 10টা বিনিয়োগকারীর সাথে সে কথা বলবে, বিদেশি বিনিয়োগকারীর সাথে কথা বলবে, সে দেশি বিনিয়োগকারীর সাথে কথা বলবে, সে বুঝবে, সে তুলনা করবে অন্যান্য প্রতিযোগী প্রতিবেশী অন্যান্য দেশের সাথে, তারপরে সে বিনিয়োগ সিদ্ধান্ত নেবে। এইগুলো করতে করতে তখন কিন্তু এই ধাপগুলো পূরণ করার মতো অবস্থায় আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি। অনেকগুলো প্রতিকূলতা এখনো আসলে আমাদের সামনে প্রতিকূলতা আছে। কিন্তু আমি হ্যাভিং সেড দ্যাট, যে আমি এটা বলার পরেও বলতে যে অবশ্যই চেষ্টাটা তো করতে হবে। হ্যাঁ, শুধু সামিট দিয়ে হবে না, আবার সামিটটা করলেও একটা ধরেন আলোড়ন সৃষ্টি হলো, একটা পরিচিত হলো, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এরপরে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে প্রতিকূলতাগুলোর কথা আপনি বলছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা সবাই একটি জায়গায় এসে একমত হতে চাই যে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ আরো বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের আসলে যেটি মোহাম্মদ হাতেম বলেছেন, ডক্টর ফাহমিদা খাতুনও বলেছেন, বাংলাদেশে যারা বিনিয়োগ করেছেন, দেশীয় যারা বিনিয়োগকারী আছেন তাদের অবস্থানটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, বিদেশের থেকে যারা এখন বিনিয়োগ করছেন তাদের অবস্থান গুরুত্ব দিতে হবে। কিন্তু এই যে প্রতিশ্রুতি কিংবা অনুকূল পরিবেশের কথা আমরা বলছি, যখনই আমরা বাংলাদেশের বিনিয়োগকারীদের কথা বলি সবার আগে হয়তো যে অভিযোগটি আসে সেটি আসে এনবিআর এর সাথে ব্যবসায়ীদের একটি দূরত্ব। আপনি নিজে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, এই দূরত্ব আসলে কমিয়ে আনার জন্য আমরা এখনো পর্যন্ত কোনো সঠিক প্রকারের ব্যবস্থা করেছি কিনা, সেই ব্যবস্থা আমরা প্রয়োগ করতে পেরেছি কিনা? ধন্যবাদ। এটা কিন্তু একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। বিদেশি বিনিয়োগকারীরা অবশ্যই দেখবে যে দেশে আমি যাচ্ছি সেই দেশের লোকেরা বিনিয়োগ করে কিনা, তার বিনিয়োগের পরিবেশ কেমন। কোনো লোক এরকম আসবে না যে সে তার দেশের লোকেরা বিনিয়োগ করে না, তারা বিনিয়োগ করে আর সিঙ্গাপুরে যেয়ে কিংবা অন্য জায়গায় টাকা পয়সা নিয়ে যেয়ে, তার মানে এখানে তার বিনিয়োগের পরিবেশ নাই। তখন সে এসে যতই আমি বলি, ওনারা দুজনেই যথার্থই বলেছেন, ওই মুখে এসে বলা এক জিনিস আর প্রকৃতপক্ষে, কারণ প্রত্যেক মানুষ তার টাকার নিরাপত্তা, তার বিনিয়োগের ভবিষ্যৎ এটা অবশ্যই ভাববে। এখন আমরা এই কথাগুলো বলছি যে আমরা একটা সুন্দর পরিবেশ করব, এটা নতুন কথা না। ডক্টর ফাহমিদা যথার্থ বলেছেন, অতীতেও বলেছি, বহুবার বলেছি, নানানভাবে বলেছি। আমি নিজেও একসময় বিনিয়োগ বোর্ডের ডিরেক্টর ছিলাম, তখনও বলেছি। কিন্তু কথা হচ্ছে বাস্তবের সাথে তার মিল খুব কম। আপনি এনবিআর এর কথা তুলেছেন আর কি, কাগজ কলমে সব লেখা আছে, আপনাকে এত শুল্ক দেবো, এত ইত্যাদি দেবো, কিন্তু যখন সেই সব দপ্তরের কাছে যখন যায় তখন চিত্রটা অন্যরকম হয়ে যায়। আমি মনে করি, আমার স্বাভাবিক অভিজ্ঞতার আলোকে যেটা বলি, আমরা আসলে একটি স্ববিরোধিতায় সংকুচিত হচ্ছি। আমাদের অর্থনীতি, আমাদের সব কিছু স্ববিরোধিতায়। যেমন বড় উদাহরণ হচ্ছে, খুব ঘটাঘুরি বলা হলো 100টা স্পেশাল ইকোনমিক জোন হবে, অর্থাৎ আমাদের দেশীয় বিনিয়োগকে উৎসাহিত করা হবে। অনেকগুলো ফ্যাসিলিটিজের কথা বলা হলো, এমনকি খুব নাম করে বলা হলো একটি ওএসপি মানে অন স্টপ সার্ভিসের, এর জন্য মানে রীতিমতো আইনও তৈরি করা হলো। কিন্তু বাস্তবে যে কি হলো, এদিকে বলছি আপনি 100টা বিনিয়োগকারী আপনারা করেন, অনেক সুযোগ সুবিধা দেবো, ঠিক একই সময় আমি মিরেশ্বরাইতে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে, ওটা তো একটা চোয়ার, ওই জমি তো তার কিনতে হয়নি সরকারকে, সে বিরাট একটা বিনিয়োগ এই শিল্পাঞ্চল তৈরি করলো। এই বিরাট শিল্পাঞ্চল তৈরি করা মানেই হচ্ছে এই দেশি 100 বিনিয়োগকারীকে বিপদে ফেলা। কারণ ওইখানে যখন দেখা যাচ্ছে বিদেশিরা এসে ওখানেই নেবে, সেখানে আমার এই স্পেশাল ইকোনমিক জোনে আসবে। এবং এনারা তখন ঠিক এই সময়, আমি একবার বাস্তব উদাহরণ দিচ্ছি, এই সময় যিনি 1 নম্বর যে কোম্পানিটি ছিল বিনিয়োগ হওয়ার প্রথম তৎকালীন প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন একে খানের, আমি সেটাতে 6 বছর অ্যাডভাইজার ছিলাম। আমি দেখেছি সে এখনও জমি কিনতে পারেনি, কমপ্লিট করতে পারেনি। অর্থাৎ এদিকে বলছে তোমার সব সুযোগ সুবিধা দেবো, তুমি ওয়ান স্টপ সার্ভিস পাবা, জমির সব পাবা, তুমি বিদ্যুৎ পাবা, তুমি এসব পাবা। কিন্তু আমরা ওখানে বসেই দেখেছি যে বেজাতে যেয়ে ওই অফিসারকে শুধু আমার ওই জমিটা দেখাতে যাওয়ার জন্য তার প্রত্যেকদিন পয়সা দিতে হয়েছে। এই যে আমরা যেটা বলছি যে কি বলে কস্ট অফ ডুইং বিজনেস যেটা বলছি, এর তো পরিবেশ একদম সম্পূর্ণ কিন্তু ভিন্ন, যেটাকে এখন লাল ফিতার কথা বলছে আর কি। বলেছেন আমরা প্রস্তুত, আসুন বিনিয়োগ করুন। না, আমার কথার সাথে কাজের মিল থাকতে হবে।
নইলে আমি বলি বিদেশিরা অত বোকা না, কিন্তু বিদেশি কেন আমরা নিজেরাও বোকা না। কারণ আমরা দেখতে পাচ্ছি, যেমন আর একটা উদাহরণ দেই, মাতার বাড়িতে আমাদের জাপানিরা প্রচুর একটা বড় ধরনের একটা করলেন, কিন্তু একটা বিশেষ পর্যায়ে যেই বলা হলো যে তুমি মাতার বাড়ি এটা করবার সাথে সাথে একটি প্রতিবেশী দেশের সাবলন থেকে সব কিছু এটা যদি করো তাহলে তুমি এখানে করতে পারবা। জাপানি বিনিয়োগকারীরা প্রকাশ্যভাবে জাপানের রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছিলেন কয়েকদিন আগে যে স্যার আমরা এখানে মাতার বাড়ি হোক বা এগুলো হোক জাপানি যে বিনিয়োগগুলো করছি কেন, আমার লক্ষ্য হচ্ছে 7 সিস্টার্স বা অন্যান্য জায়গায় আমরা একটা সহজ যোগাযোগ পাবো, কাজ করব। কিন্তু সেখানে যদি দেখা যায় যে আমার জিনিস তৈরি দিয়ে ওনার জিনিস আমার তৈরি করে দিতে হচ্ছে, তাহলে তো আমার আর ওখানে যাওয়ার আর সুযোগ থাকছে না। আমি আবার বলি, কোরিয়ান ভার্সাস জাপানিজ, ইন্ডিয়া ভার্সাস চায়না যে সাপে নেউলে সম্পর্ক, এটা কিন্তু আমাদের বাংলাদেশে বিনিয়োগের উপরে তার একটা বিরাট প্রভাব আছে, বড় প্রভাব আছে। আমি জাপানের কমার্শিয়াল কাউন্সিলর ছিলাম, আমরা জাপানিদের বড় প্রকল্প সব কিছু আনবো, এই সময় হঠাৎ করে দেখলাম এখানকার সরকারি 15 দিনের ভিতরে স্পেশাল কি প্রাইভেট সেক্টর ইপিজেড আইন পাশ করে চট্টগ্রামের ওই পাশে বিরাট জায়গা কোরিয়ানদের দিয়ে দিল। দিলে তখন জাপানিরা আমারও ডেকে বললো, ফরেন সার্ভিস ফরেন মিনিস্ট্রি বললো তো যান আপনারা কোরিয়ানের সাথে করেন, কারণ ওরা আদায় করার কাজ করলো। যদি আমি বলি জাপানে বসে যে প্লিজ কাম অ্যাজ দি কোরিয়ানস হ্যাভ কাম টু বাংলাদেশ, তো ওই এক সেন্টেন্সই শেষ। অর্থাৎ আমাদেরকে আসলে রাজনৈতিকভাবে অনেক কিছু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিন্তু এই যে কথাগুলো আপনি বলছেন যে বিদেশিরা যখন বিনিয়োগ করছে, এবং আমরা আসলে বারবার বলার চেষ্টা করছি, বিশেষ করে আজকে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন আমরা প্রস্তুত আছি বিদেশিরা যাতে বিনিয়োগ করেন। একই সময় প্রেস সচিবও বলেছেন বিদেশি বিনিয়োগ হলে বাংলাদেশের জবের বন্যা বয়ে যাবে। সেই সম্ভাবনা আমরা কতখানি দেখছি? এই প্রশ্নের উত্তর আমি নিব, একটি বিরতি নিয়ে ফিরছি। জি25 প্রাথমিতিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিতিত রাজকাহন দেখছেন। মোহাম্মদ হাতেম প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। প্রেস সচিব বলেছেন বিনিয়োগ হলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে। সেরকম পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে এখন আসলে কতখানি আছে বলে আপনি মনে করছেন? আমরা ওনাদের এই ধরনের আলোচনায় আমরাও কিন্তু মাঝে মাঝে আশাবাদী হই, কিন্তু যখন আবার আমরা নিজেদের দিকে তাকাই যে আমরা কি বিনিয়োগকারীরা ভালো আছি, আমরা তো ভালো নাই। তাহলে বিদেশি বিনিয়োগকারীরা যে আসবে কি দেখে, কাকে দেখে আসবে? তারা তো আমাদেরকে আগে দেখবে ওই দেশের বিনিয়োগকারীরা কেমন আছে, আবার এই দেশে তাদের দেশের লোকজন যারা এর আগে বিনিয়োগ করেছে তারা কেমন আছে। তো সে যদি সেটা দেখে, সেটা তো সেইটার এক্সপেরিয়েন্স তো খুব একটা ভালো পাবে না। কিন্তু আবার সতর্কও করেছেন প্রেস সচিব, তিনি বলেছেন যে চাকরি হওয়া উচিত মানসম্মত, কোনো অকার্যকর চাকরি নয়। মানসম্মত অকার্যকর চাকরি নয়। জি, প্রথমত হলো যে বিনিয়োগ হলে না চাকরি হবে। এখন বিনিয়োগ কি আসলে কি হবে? আমরা তো সেই পরিবেশ কি আমরা পাচ্ছি? আমরা এই দেশের যারা আমরা বিনিয়োগকারী, আমরা যারা এখানে ব্যবসা করছি, আমরাই তো সেই পরিবেশটা পাচ্ছি না। নানা রকমের সংকট, একদিকে ব্যাংকের মানে এমন কোনো মানে অসহযোগিতা নাই যা ব্যাংকগুলি এখন করছে না। তারপরে আপনার পলিসিগত নানা রকমের সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করতে হচ্ছে। আপনি দেখেন গত 27 তারিখ বাণিজ্য মন্ত্রণালয় একটা চিঠি দিল এনবিআরকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করার জন্য। কি কারণে? ওনারা আমাদের 24 তারিখে একটা মিটিং ডাকলেন বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে আমরা গেলাম, গিয়ে দেখলাম সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে আসছে যে স্থলবন্দর বন্ধ করে দিবে। আমাদের ডেকে, তাহলে আমাদের ডাকলো কেন? আমরা ডাকার পরে আমাদের যখন প্রশ্ন তুললাম যে কি কারণে বন্ধ হবে, এটা আমরা একটু জানতে চাই, তখন আসলো তারা বললেন যে এক ট্রাকের এলসি হয়ে স্থলবন্দর দিয়ে 3 ট্রাক 2 ট্রাক 3 ট্রাক মাল আসে, তারপরে কাউন্টের ভেরিয়েশন হয়, তারপরে বলছেন যে ডাম্পিং রেটে ওখান দিয়ে মাল আসে। তো ডাম্পিং প্রথমে হচ্ছে আপনার এক ট্রাকের এলসি দিয়ে যদি 3 ট্রাক বা 2 ট্রাক মাল ঢুকে, তাহলে আমার ওখানে কাস্টমস বিডিআর বা এত কিছু থাকার দরকার, তাহলে ওদের সব তাহলে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে। আমি এনবিআর চেয়ারম্যানকে আর ইয়েকে ওই মেম্বার মোয়াজ্জেম ভাই ছিলেন, তো আমি ওনাদেরকে দিছি যে তাহলে কি আপনারা স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশের কাস্টমসের লোকজন দুর্নীতিগ্রস্ত অথবা তারা ইনএফিশিয়েন্ট? আমরা কিন্তু তা মনে করি না। গেল একটা। 2 নাম্বার যে বলছেন যে কাউন্টের হেরফের, তো মানে আমরা 30 কাউন্টের সুতার এলসি করে আমরা 60 আর 70 নিয়ে আসি। তো যে এটা যদি আমি বেনাপোল দিয়ে আনতে পারি, তাহলে আমি সিপোর্ট দিয়ে আনতে পারবো, একই জিনিস, ওইটা মানে ওখানে কোনো অসুবিধা নেই। তাহলে এইটা যদি আপনাকে প্রতিহত করতে হয়, তাহলে অবশ্যই
আপনি ওখানে কাউন্ট মাপার যন্ত্র আছে, আমরা মেশিন দিয়ে দিই, বিকিমি বিজিমি বা বিটিমি আমরা মিলে মেশিন দিই। প্রয়োজনে আমরা বিকিমি বিজিমি বিটিমি থেকে 3 জন লোককেও সেখানে নিয়োগ দেই, তারা এটা থাকবে ওখানে, রেগুলার মনিটরিং করবে। আপনি এই অজুহাত দিয়ে আপনি বন্ধ করে দিবেন একটা, এতে কি দাঁড়াইলো, আমার যে ক্ষুদ্র মাঝারি শিল্পের যে প্রতিষ্ঠান যারা ওই অল্প 10 টন 20 টন 30 টন 50 টন সুতা শর্ট লিড টাইমের অর্ডারগুলি নিত, এবং শর্ট লিড টাইমের অর্ডারের এই সুতাটা ওখান থেকে 5 দিন 7 দিনে পেয়ে যেত, তারা বন্ধ হয়ে গেল। তার মানে এই শর্ট লিড টাইমের অর্ডারগুলি আমাদের হাতছাড়া হয়ে গেল। তো এইভাবে যখন আপনারা একজনকে একটা সেক্টরকে বাঁচানোর নাম নিয়ে আরেকটা সেক্টরকে ক্ষতিগ্রস্ত করেন, এবং আজকে যে ইন্ডিয়া যে বন্ধ করে দিল, এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, রেসিপ্রোকাল, আপনি আমার বেনাপোল দিয়ে সুতা রপ্তানি বন্ধ করছো তোমরা, আমি তোমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিলাম, এটা রেসিপ্রোকাল হয়েছে। জি, এই যে আসলে হঠকারী সিদ্ধান্তের কথাও আপনি বলছেন, আপনার কথার মধ্যে দিয়ে সেটি উঠে আসছিল। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এই ধরনের হঠকারী সিদ্ধান্তে আসলে বাংলাদেশের ব্যবসায়ীরা যে সময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একই সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেছেন বিদেশি বিনিয়োগকারীরা আজকের এই সম্মেলনে দুটো বিষয় জানতে চেয়েছে। বাংলাদেশের ব্যবসাগুলো সরকার কি সুবিধা দেবে সেটি তারা জিজ্ঞাসা করেছেন, এবং লাল ফিতার দৌরাত্ম্য কমাতে বাংলাদেশ কি কি পদক্ষেপ নেবে। বাংলাদেশ যখন আসলে নিজেদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আমাদের এত অভিযোগ, তাদের এই দুটোর প্রশ্নের নিশ্চয়তা কতখানি দিতে প্রস্তুত আমরা? এখানে একটু মজিদ ভাই বলার আর একটু বলি, আমরা ওই মিটিং গিয়ে দেখলাম ট্যারিফ কমিশন তারাও একদম একটা প্রতিবেদন দিয়ে রাখছে একতরফা, আমাদের সাথে কোনো আলোচনা করে নাই। ওনারা শুধু বিটিএমের সাথে আলোচনা করছে, করে ওনারা একটা প্রতিবেদন দিয়ে রাখছে বেনাপোল বন্ধ করে দেওয়ার জন্য। এটা আমরা খুব অবাক হয়েছি। উইদাউট মানে আমরা হইলাম মানে সবচেয়ে বিগেস্ট স্টেক হোল্ডার, আমাদের সাথে কোনো আলোচনা না করে ওনারা একতরফা সিদ্ধান্ত দিয়ে দেন। জি, গ্যাপ তৈরি হওয়াটাই হচ্ছে দুঃখজনক। আমি মুখে বলছি একরকম আর কাজ হচ্ছে না ওরকম, কারণ আজকের ব্যবসায়ীরা যে প্রশ্নগুলো করেছেন, এ প্রশ্ন তারা আগেও করেছেন, সবসময় করেছেন। কথা হচ্ছে যে আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতি পালনের ব্যাপারে আমাকেও সহগ হতে হবে। যেমন আপনি দেখেন 1980 সালে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট পাস হলো, কিন্তু ওর আওতায় বিনিয়োগ বোর্ড মানে যেটা এখন যেটা বাইডা, সেই আইন পাশ করতে লাগলো 1989, মানে প্রায় 9 বছর লাগলো। এবং ওইটাকে বেশি শক্তিশালী করার জন্য কি করা হলো, বিনিয়োগ বোর্ড মানে বাইডা প্লাস বেজা, একে সরাসরি প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রের প্রধান, যিনি সরকার প্রধানের সভাপতিত্বে তার অফিসের অধীনে, মানে এটাকে বেশি শক্তিশালী করার জন্য। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই প্রতিষ্ঠান থেকে যা যা নির্দেশনা দেওয়া হচ্ছে বা করা হচ্ছে, অন্যরা সেটা ফলো করছে না। এই জন্যই আমি মনে করি যে যেটা একটা নতুন আশার সঞ্চার হচ্ছে, মনে করা হচ্ছে যে এই যে নানান সংস্কারের যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এবং পদ্ধতিগুলোর থেকে যদি অন্তত এই সংস্কৃতির থেকে বেরিয়ে আসা যায় যে আমি মুখে যা বলবো আমি অ্যাকশানে তা দেখাবো এবং সেটা করার মতন পরিবেশ পরিস্থিতি হবে, তাহলেই ওই অন্যান্য যেসব আশাবাদ ব্যক্ত করা হয়েছে, এরকম আশাবাদ অতীতেও ব্যক্ত করা হয়েছিল, কিন্তু ওই যে আমি বলছি স্ববিরোধিতায়, আমি দেওয়ার সময় বলছি সংবিধানের এ অনুযায়ী বলছি আমি রাগ কিংবা বিরাগের অনুবর্তী হয়ে কারোর কিছু করবো না বলছি বলেই পরক্ষণে আমি অ্যাজ এ ওই মন্ত্রণালয়ের প্রধান হিসেবে বা হিসেবে মানে মন্ত্রী হিসেবে আমি একবারে বিরোধী দল হোক আর যে হোক সবাই সমান গালাগালি দিতে থাকলাম। আমার পদক্ষেপে সেইভাবে গেল, যেমন উনি হঠাৎ করে বললেন যে স্থলবন্দর বন্ধ হয়ে যাওয়া, স্থলবন্দর বন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু এত সহজ ভাবা ঠিক না, কারণ এর সাথে অনেকগুলো ইন্টার রিলেটেড বিষয় আছে। এই বিষয়গুলো কি এখন এইগুলো সকলের সাথে আলোচনা করে যুক্তি দিয়ে, আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে আমরা কজ আর ইফেক্টকে আলাদা করে ফেলি, কজের দিকে আর তাকাই না, ইফেক্ট নিয়ে লাফালাফি করি। হ্যাঁ, এটা কেন হলো, এটা লাফালাফি করতেছি, কিন্তু এটা কেন করা হলো সেই কজ কি, সেই কজের দিক তাকাচ্ছি না। কিন্তু আমরা নানান রকম পদক্ষেপ নেওয়ার কথা বলছি। ডক্টর ফাহমিদা খাতুন, পদক্ষেপের কথা তো আছেই, যে এই সম্মেলনে বলা হয়েছে যে সুস্পষ্ট পথনকশা থাকা আবশ্যক, এটি আপনিও বলছিলেন কিছু না, কিন্তু বারবার যে নীতির পরিবর্তনের কথা আমরা বলছি, এবং সেই ক্ষেত্রে আসলে কনসিস্টেন্সি মেইনটেইন করাটা কতখানি কঠিন বাংলাদেশে। না, খুবই কঠিন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কনসিস্টেন্সি আর কন্টিনিউইটিটা খুব ইম্পর্টেন্ট এই জন্যই, কারণ বিনিয়োগের একটা প্রধান লক্ষ্য থাকে যে সে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কি কি করতে পারবে কি পারবে না, এ ব্যাপারে তার মাথায় খুব স্পষ্ট চিন্তা থাকতে হবে। না থাকলে, আমি একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ, টোকা ইঙ্ক নামে আমাদের একটা ইন্ডাস্ট্রি ছিল, জাপানের মাসুদা সাহেব নামে একজন
খুব প্রাক্তন প্রাচীন প্রবীণ ব্যবসায়ী, তাকে আমি বাংলাদেশ পাঠিয়েছিলাম 74 সালের কথা, 94 সালের কথা বলছি। সে 7 বছর পরে, 97 সালে 3 বছর পরে উনি হঠাৎ একদিন আমার অফিসে এসে বলছেন, মিস্টার মাজিদ, আপনি আমাকে পাঠালেন, বললেন যে আপনার ওখানে ট্যারিফ রেট এই, ওই যে কালির ট্যারিফ রেট, আপনার এই নতুন গভর্নমেন্ট এসে পুরো উল্টাই দিছে। তো ফলে আমি তো দেখছি বিরাট একটা ভুল করে ফেলছি। তো তখন আমি সঙ্গে সঙ্গে তৎকালীন অর্থমন্ত্রী শাহ কিবরিয়া সাহেব ছিলেন, আমি স্যারকে খুব স্ট্রংলি লিখলাম যে স্যার এইভাবে তাহলে তো আপনি বিদেশি বিনিয়োগ বা কোনো বিনিয়োগকে স্যার আপনি প্রত্যাশা করতে পারবেন না। ও একটা ট্যারিফ রেট হিসেব করেই সে বিনিয়োগের ডিসিশন নিছে এবং স্যার সঙ্গে সঙ্গে খুব করলেন। অর্থাৎ আমি বলছি এরকম ইমিডিয়েটলি অ্যাকশন হতে হবে। সেটাই জানতে চাই ডক্টর ফাহমিদা খাতুন, আমি দেখেন উনি যেটা বললেন যে ধারাবাহিকতা, শুরুতেও এটা বলছি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যে কথা এবং কাজের, আমি শুরুর দিকেও বলেছি যে এক প্রতিষ্ঠান একটা বললো যে বিডা বলছে, এবং আমাদের এত ভালো বিনিয়োগ নীতিমালা রয়েছে যে আপনি প্রফিট রিপ্যাট্রিয়েশন করতে পারবেন, শুল্কমুক্ত বিভিন্ন বিনিয়োগের সুবিধা নানান ধরনের। কিন্তু ধরেন বিনিয়োগকারীরা আসলো, তো ও কি প্রফিট রিপ্যাট্রিয়েশন করতে পারছে? এখন তো পারছে না সে, এবং আগামীতেও ওই নির্বিঘ্নে কতখানি করতে পারবে সেটার তো গ্যারান্টি দিতে পারছি না। তো কিছু বাস্তব কথা আমাদের বলতে হবে যে আসলে রিয়েলিটিটা কী, কিংবা আমরা কি পদক্ষেপ নিচ্ছি এই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য। আর আরেকটা বিষয় যে উনিও একটু টাচ করেছেন, যেটা হচ্ছে যে সংস্কার, হ্যাঁ, বিষয়টা প্রাতিষ্ঠানিক সংস্কার করাটা, এবং এটা কিন্তু অ্যাডহক ভিত্তিতে না। আজকে আমার মনে হলো এখানে একটু পরিবর্তন করা দরকার, কেউ একটা এক পক্ষ বললো যে এটা এখানে সমস্যা হচ্ছে, কিন্তু এটা করলে আরেক পক্ষর যে একটা সমস্যা হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না। তো অ্যাডহকিজম থেকে বের হয়ে আসতে হবে, এবং এটার জন্য আমরা আগেও শুনেছিলাম যে বেশ কয়েকটা জায়গা থেকেই একটা সুপারিশ হচ্ছে রেগুলেটরি রিফর্ম কমিশনের কথা। তো আগেও চেষ্টা হয়েছিল, কিন্তু এটা খুব একটা সিরিয়াসলি নেওয়া হয়নি। কিন্তু এটা একটা যদি রেগুলেটরি রিফর্ম কমিশন করা হয়, যেটা কিনা কোরিয়াতে 1998 সালে করা হয়েছে, সেটা কিন্তু সার্বিকভাবে এই বিনিয়োগটাকে দেখছে। এবং এখনও এই বছরে আপনার এই অর্থ বছরে ভারতও তারা কিন্তু এটা এই রেগুলেটরি রিফর্ম কমিশন করতে যাচ্ছে, এটার প্রস্তাব তারা এনেছে, এবং এটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। এরকম যদি হয় তাহলে আর আপনার ওই আজকে এই পলিসি 2 দিন পরে আবার নীতিমালার কন্টিনিউটি থাকবে না, এটা কিন্তু করা যাবে না। আরেকটা হচ্ছে তো প্রায় এই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসে নীতি নির্ধারকরা, সেই আলোচনার ফলাফল তাহলে কোথায় যায়? ফলাফলটা হয়ে যায় দেখেন, হ্যাঁ, মিনিটস হয় না। এবং আরেকটা আমি সেটা পরবর্তীটা যে আপনি যে একটা করলেন, তারপরে আপনার ফলো আপ এবং জবাবদিহিতাটা কোথায়, যে এই একটা মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হলো, এটা পরের মিটিংয়ে তো আমরা কি করি, যে কি হলো, কোনটা বাস্তবায়ন হলো, কোনটা হলো না, কেন হলো না, এই যে একটা ফলো আপ থাকে না, এই ফলো আপটাইতে হয় না। তো এই ফলো আপটা, এবং আরও একটা বিষয় দেখা গেছে আমাদের আগে ডোমেস্টিক বিনিয়োগের ক্ষেত্রে, সেখানে কিন্তু ওই আপনার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে একটা ডিসক্রিমিনেটরি পদ্ধতি, আপনার কারোর সাথে খুব যোগাযোগ, হাই লেভেলে কারোর সাথে যোগাযোগ আছে, আপনি কিছু বেনিফিট পেলেন কিন্তু অন্যরা সেটা পেল না, যেটা আমরা বলে আসছি যে লেভেল প্লেয়িং ফিল্ড, সেটা তারা পাচ্ছে না। তো ওই রকম করলে আবার কিন্তু আপনার সামগ্রিকভাবে তো আপনি পলিসিটা করছেন না, সবার জন্য একই করছেন না। তো ওই ধরনের একটা পরিস্থিতি না থাকলে আপনি বিনিয়োগ, দেশি বিনিয়োগ বলেন কিংবা বিদেশি বিনিয়োগ বলেন, সেটা হবে না। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আরও আছে, আপনার যে দেশে সে কেন আসবে, বাংলাদেশ কেন একটা আকর্ষণীয় জায়গা হবে, যে এখানে কস্ট অফ ডুইং বিজনেস কম হবে। কস্ট অফ ডুইং বিজনেস কিভাবে কম হবে? আমার অবকাঠামো খুব স্মুথ হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুব সময় লাগবে না, পোর্ট ফেসিলিটি ভালো, খুব তৎপর, এবং তারপরে আমার বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন থাকবে, এবং এটার খরচও বেশি হবে না, এরকম একটা বিষয়। তারপরে হচ্ছে যে এটা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজকর্ম খুব দ্রুত, ট্রেড ফেসিলিটেশন যেগুলো হয় সেগুলো, কাগজের ব্যবহার কম হবে ইত্যাদি, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আপনি যত কম করেন। এবং তারপরে দক্ষ মানব সম্পদ। দেখেন, দক্ষ মানব সম্পদ তো আমাদের নিজেদেরই নাই। আপনার এই যে যারা ব্যক্তি খাতে কাজ করেন, ব্যক্তি খাতে ফ্যাক্টরি চালান, ব্যক্তি খাতে ব্যবসা করেন, তাদের নিজেদের অনেকেই তো তাদের বাইরে থেকে আনতে হয়। তাদের ধরেন সিএফও,
হ্যাঁ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কিংবা মিড লেভেল ম্যানেজাররা বাইরে থেকে আনতে হয়। আমাদের দক্ষ মানব সম্পদ নাই, এত এত জনসংখ্যা আমাদের দেশে রয়েছে। তো দক্ষ মানব সম্পদ না থাকলে আপনি বিনিয়োগকারীরা কিভাবে আসবে? তো তার মানে হচ্ছে যে আপনার প্রস্তুতিটা, হ্যাঁ, এখানে অনেক বিনিয়োগ ফোরামে অনেক প্রতিশ্রুতি এবং অনেক উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের অনেক কাজের লন্ড্রি লিস্টটা অনেক বড়। এই যে সীমাবদ্ধতাগুলো আছে, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অনেক ধরনের সুবিধা দেওয়ার কথা তো বলা হচ্ছে, বা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এবং বিগত 16 বছর আসলে বাংলাদেশে যেই বিনিয়োগকারীদের জন্য যে পরিবেশ ছিল সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, সেটিও তারা দাবি করেছেন। সেটি আসলে বাংলাদেশের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে কতখানি উপকৃত করবেন, তারা আসলে সেই সুবিধাগুলো উপকৃত হবেন কিনা, তারা ব্যবহার করতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। মোহাম্মদ হাতেম, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, বিদেশি বিনিয়োগদের আকৃষ্ট করতে সরকার নানান রকম সুবিধা দেওয়ার কথা বলেছে, সেটি আসলে দেশীয় যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে কতখানি উপকৃত করবে? যদি কোনো বিদেশি বিনিয়োগকারীকে আপনি স্পেশাল কোনো সুযোগ সরকার দেয়, তাহলে অবশ্যই সেটা বিদেশি বিনিয়োগকারীরও পাওয়া উচিত। আর না হয়তো এই বৈষম্যের কারণেই দেখা যাবে যে একদিকে দেশীয় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একসময় হয়তো তারা হারিয়ে যাবে। তাহলে যদি দেশীয় বিনিয়োগকারী হারিয়ে যায়, তাহলে আলটিমেটলি বিদেশি বিনিয়োগকারীরা কখনোই উৎসাহিত হবে না। তো এইটা আমার মনে হয় সমানভাবেই থাকা উচিত বা আসা উচিত। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যেমন বিডা যেটা নিতে পারে, এবং একই সাথে এনবিআর এর ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। এখানে ট্যাক্সেশন পলিসি, ভ্যাট, কাস্টমস নিয়ম নীতি বা পলিসিগুলি, এগুলি যদি আপনার সহজীকরণ করা না হয়, তাহলে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না। বর্তমানে যেভাবে আমরা দেশীয় বিনিয়োগকারীরা আমরা ক্ষতিগ্রস্ত যেভাবে হচ্ছি, এটা কিন্তু খুব মানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং আমরা আশঙ্কা করছি যে এই পরিস্থিতিতে এই বছর হয়তো আমাদের অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তবে আমরা এই বিনিয়োগ সম্মেলন থেকে কিন্তু আমি আগেও বলেছি যে আমরা কিন্তু আশাবাদী যে এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে ব্র্যান্ড ইমেজ, এইটার কারণে হলো কিছু অন্তত একটা আসবে বা হবে, আমরা আশা করছি। 2009 সালের কথা আমার একটু মনে পড়ে এই প্রসঙ্গে। আমাকে ওই সময় ওই যে KEBZ কিহাকসান, ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান, ওনারা আমাদেরকে কয়েকজনকে ইয়েতে নিয়ে গেলেন, ভিয়েতনামে নিয়ে গেলেন। তো ওখানে আমাদেরকে বললেন যে উনি 2009 সালে এখানে বাংলাদেশে স্যামসাংকে নিয়ে আসছিলেন, যে স্যামসাং এখানে বিনিয়োগ করবে। ওই সময় সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বা ব্যক্তিবর্গ, ইভেন আমাদের ব্যবসায়ীদেরও দু একজন চরম বিরোধিতার মুখে সেদিন স্যামসাংকে এখানে জায়গা দিতে পারেননি। ফলে ওই স্যামসাংকে উনি ভিয়েতনামে নিয়ে গেলেন। সেই স্যামসাং বর্তমানে ভিয়েতনামে প্রতি বছর 100 বিলিয়ন শুধু স্যামসাংই তারা এক্সপোর্ট করে। নানানভাবে আসলে আমরা বিনিয়োগের যে সুযোগগুলো সেগুলোও হারাচ্ছি। ডক্টর ফাহমিদা খাতুন, এই যে দেশি ব্যবসায়ীরা যখন উদ্বেগ প্রকাশ করছেন, ঠিক একই সময় চীন এবং দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা বড় মাপে বাংলাদেশে বিনিয়োগের কথা আজকের সম্মেলনে বলেছেন, এবং সেই জায়গাগুলোকে আরও বেশি উৎসাহিত করতে একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের নাগরিকত্বও দেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগগুলো আসলে বিদেশি বিনিয়োগ বাড়াবে কি? হ্যাঁ, অবশ্যই। আপনাকে যদি বিনিয়োগের পরিবেশ ঠিক করা এবং তাদেরকে বিভিন্ন নীতিমালার মধ্যে যা আছে সেটা যদি আপনি বাস্তবায়ন করেন, তাহলে তো তারা উৎসাহিত হবে, এবং তারা এখানে বিনিয়োগ করবে। আর আরেকটা বিষয় যেটা, যে বিনিয়োগ আমরা কোন ধরনের চাই। আপনি বলছেন যে, উনিও বললেন যে অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেকে চলে যায় প্রতিযোগিতার মুখে, কিংবা অনেকে দেশি বিনিয়োগকারীদের চাপের মুখে চলে। আমরা বিনিয়োগ কেন চাই? আমরা যদি দেশি বিনিয়োগকারীরা একটা পণ্য উৎপাদন করতে পারে, সেখানে নিশ্চয়ই আমরা বিদেশি বিনিয়োগকারী আনবো না। ধরেন তৈরি পোশাক শিল্প, সেখানে তো আমাদের বিনিয়োগকারীরা খুব ভালো করছে, তারা উৎপাদন করছে, তারা বিদেশে রপ্তানি করছে। তারা সেখানে যদি একই ধরনের উৎপাদনের যে প্রোডাক্ট তৈরির জন্য বিনিয়োগকারী আনি, তাহলে তো এটা কোনো মিনিংলেস হলো। আমরা সেখানেই চাইবো নতুন আরেকটা খাতে, যেখানে বিদেশিরা তারা কি আনবে, তারা তাদের দক্ষতা আনবে, তারা তাদের অভিজ্ঞতা আনবে, তারা তাদের প্রযুক্তি ট্রান্সফার অফ টেকনোলজি হবে, গুড প্র্যাকটিসেস হবে, এক্সিলেন্স নিয়ে আসবে। সেই ধরনের বিনিয়োগ
চাই আমরা, সেটা শিল্পে হোক সেবা খাতে হোক। তো সেইটা হলে তখন কিন্তু আর আপনার একটা প্রতিযোগিতার মনোভাব থাকবে না, এটা একটা পরিপূরক হবে এবং যেখানে যার কম্প্যারিটিভ অ্যাডভান্টেজ আছে সেটাই কিন্তু আমরা চাই। উদ্বেগ থাকলেও আসলে প্রতিবন্ধকতা থাকলেও সামনে আশার আলো আমাদের না না, যথেষ্ট উদ্বেগ থাকবে না যদি আপনার কম্পারেটিভ ভ্যালু যে যেটা করছে আপনি একই ধরনের বিনিয়োগকারী তো আনবেন না। অনেক সময় দেখা যায় যে বিনিয়োগকারীরাও কিন্তু সুবিধা নিতে চায়। কি সুবিধা আমাদের দেশে, অনেক ধরেন আমাদের দেশ কিংবা অন্য আরেকটা XYZ দেশে অনেক সুবিধা দেওয়া আছে, তারা কিন্তু ওখানে যেয়ে আবার বিনিয়োগ করছে কিংবা তারা ওই ধরনের উৎপাদন করছে, সেটা না। সেই ক্ষেত্রেই আমাদের যে আমরা কোন ক্ষেত্রগুলিতে কোন খাতে বিনিয়োগ আনবো, কোন খাতে আমাদের দরকার বিনিয়োগ, কেন দরকার হয়, আমরা স্পষ্টভাবে আসলে ধারণা, হ্যাঁ কেন দরকার হয়, আমরা একটা বহির্বিশ্বের সাথে একটা যুক্ত হতে পারি, ইন্টিগ্রেটেড হতে পারি এবং সেগুলোর ভালো প্র্যাকটিসগুলো নিতে পারি, আমাদের দক্ষতা বাড়াতে পারি। এই সমস্ত আমরা করতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, উদাহরণ দিই ওনার সাথে, যেমন আমাদের ম্যানমেড ফাইবারে আমরা অনেক পিছিয়ে, আমাদের এখানে নেই। আমরা যদি এখন বিদেশি বিনিয়োগকে স্পেসিফিক্যালি ওই জায়গাটাতে আনি, তাহলে বাংলাদেশের পোশাক শিল্পও কিন্তু অনেক ভালোভাবে লাভবান হতে পারে। সেই প্রত্যাশা কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসও করেছেন। তিনি তার ভাষাতেই আমি বলতে চাই, তিনি বলেছেন বাংলাদেশ এমন একটি দেশ যেখানে দুনিয়া পরিবর্তনের পাগলাটে ধারণাগুলো বাস্তবায়িত হচ্ছে। ডক্টর আব্দুল মজিদ, এই যে বাস্তবায়নগুলো আমরা দেখতে পাচ্ছি, এই স্বপ্ন এবং প্রত্যাশা পূরণের মাঝে আসলে আমরা ঠিক কতখানি দূরত্বে দাঁড়িয়ে আছি? আমরা দূরত্বে দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে, কিন্তু আমরা দূরত্ব কমাতে চাই এবং এটা হতেই হবে। ডক্টর ফাহমিদা খুব সুন্দরভাবে বলেছেন, আমাদের এই পর্যন্ত প্রায় 6টা শিল্পনীতি জারি করা হয়েছে। প্রত্যেকটাতেই বলা হয়েছে যে ওই জায়গায় আমি বিদেশি বিনিয়োগ চাই। এক হচ্ছে সে পুঁজি আনবে, ফরেন কারেন্সি; 2 হচ্ছে টেকনোলজি আনবে; 3 হচ্ছে ওই জনবান্ধব কি বলে শ্রমবান্ধব শিল্প প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই 3টেতেই কোনোটা এই পর্যন্ত আমার বাংলাদেশে যা বিনিয়োগ হয়েছে তারা কিন্তু ওই মানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিও হয় নাই, টেকনোলজিও ঠিক সেইভাবে থাকে নাই বা আসে নাই, আর আসে না। সুতরাং এখানে আমাকে ওই শিল্পনীতির মধ্যে আমাকে যেতে হবে। ফলে ঢালাওভাবে আমি সকলকে ফ্যাসিলিটিস দিয়ে 2 রকম করবো, এটা করা ঠিক হবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সমন্বয়ের কথাটা যেটা আসছে, যেটা আমি অন্যতম সমস্যা মনে করি। মালয়েশিয়ার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি মাইডা, ওখানে হচ্ছে সেখানে NBRও আছে, সেখানে শিল্প মন্ত্রণালয় মানে বাণিজ্য টাণিজ্য সবাই মিলে এক জায়গায় করা আছে, ওয়ান স্টেপ। তাকে ওই সব জায়গায় যেতে হয় না, সোজা আইন কানুন, যার জন্য মালয়েশিয়া আজকে ইন্ডাস্ট্রিতে আছে। ওইটা দেখেই কিন্তু আমরা বাইডা করেছি, BIDA। আগে ছিল বিনিয়োগ বোর্ড, এখন বাইডা করেছি। অর্থাৎ আমার বিনিয়োগ বোর্ডকে মানে বাইডাকে, যেহেতু মুখ্য সচিব প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর অধীনে, এই সব ছোটোখাটো ডিপার্টমেন্টগুলোকে সেখানে আসলে এক জায়গায় নিয়ে যেতে হবে, যেন এক জায়গায় এসে সব পায়। ওখানে যে একরকম শুনিয়ে আসবে, আরেক জায়গায় যাবে। সমন্বিত প্রয়াস হলেই আমি মনে করি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ডক্টর ফাহমিদা খাতুন এবং মোহাম্মদ হাতেম আজকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।